প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ভূগোলের সম্পূর্ণ সাজেশন দেব। যারা এই সাজেশনটা পড়ে যেতে পারবে তারা সম্পূর্ণ চিন্তামুক্ত থাকো যে এর বাইরে আশা করি কোশ্চেন হবে না, যদি তোমার স্কুলের সিলেবাসটা বোর্ডের সাথে মিল থাকে। তো ঠিক আছে, তো যারা পিডিএফটা নিতে চাও, এটা শুধুমাত্র ভূগোল পিডিএফ পাবে না, তোমরা সাথে সাথে ইতিহাস এবং ইতিহাসের সাথে সাথে তোমরা বাংলাও কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো বন্ধুরা চলো এবার দেখি সিলেবাসগুলো কী কী আছে। আর যারা নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। ডেফিনেটলি তোমরা কী করে পাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো এখানে তোমাদের কী কী পড়তে হবে। প্রথমে থাকবে ভূমিরূপ, তারপর থাকবে নদী, তারপর শিলা ও মাটি, তারপর হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই টোটাল তোমাদের কিন্তু 4টি টপিক থাকবে। ঠিক আছে, তো এইবার আমরা পরপর সব দেখে নেব যে কটা এমসিকিউ থাকবে। তোমাদের 5খানা এমসিকিউ থাকবে, 5টা এসএকিউ থাকবে। 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টো, 3 নম্বরে লিখতে হবে 2টো, 5 নম্বরের 1টা। টোটাল মিলিয়ে তোমাদের এক্সাম হবে কত? 25। আর হচ্ছে পূর্ণমান থাকবে তোমাদের 25, সময় থাকবে 50 মিনিট। ঠিক আছে, তো এবারে চলো চতুর্থ অধ্যায় থেকে আমরা দেখব। চতুর্থ অধ্যায় হচ্ছে ভূমিরূপ। এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 বা 3। তো প্রথম প্রশ্ন হচ্ছে সংজ্ঞা লেখো, কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়। তো মালভূমি, লোয়ের সমভূমি, গ্রস্ত উপত্যকা, চ্যুতি সমভূমি, বহির্জাত শক্তি, উপত্যকা, পর্বত গ্রন্থি, পর্বতশ্রেণী, ভূ অভ্যন্তরীণ শক্তি, ক্ষুব্ধমণ্ডল বা পাত। এইগুলো সংজ্ঞা লেখো বা কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়, এই টাইপের কিন্তু আসবে। এরপর দেখো 2টা টিকা লেখো। গ্রস্ত উপত্যকার, টেবিল ল্যান্ড, পামির মালভূমি, সমপ্রায় ভূমি। 3এরটা দেখো পার্থক্য লেখো। পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি। তারপরে হচ্ছে সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য। 3এরটা ভূ অভ্যন্তরীণ শক্তি ও বহির্জাত শক্তির মধ্যে পার্থক্য। 4এরটা পর্বত ও মালভূমির মধ্যে পার্থক্য। 5এরটা মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য। 6এরটা পর্বত বেষ্টিত মালভূমি ও লাভা মালভূমির মধ্যে পার্থক্য। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বত হোস্ট নয়, কারণ ব্যাখ্যা করো। তারপর দেখো ভূপৃষ্ঠের সব জায়গায় একই রকম নয়, কারণ ব্যাখ্যা করো। এর পরবর্তী কোশ্চেন দেখো 6 দাগে কি বলা হচ্ছে, প্রত্যেকটি শিল্ড অঞ্চলই মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি শিল্ড অঞ্চল নয়, কারণ ব্যাখ্যা করো। 7এরটা পার্বত্য অঞ্চলে জনবসতির ঘনত্ব কম, কারণ ব্যাখ্যা করো। 8এরটা সমভূমি অঞ্চলে জনবসতি গড়ে ওঠে, কারণ ব্যাখ্যা করো। 9এরটা ভঙ্গিল স্তূপ ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য দেখো। 10এরটা মানব জীবনের উপর মালভূমি সমভূমি পর্বতের প্রভাব আলোচনা করো। 11টা ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন। এর পরপর এই চ্যাপ্টারের যে 5 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন রেখেছি, মহীখাত তত্ত্ব ও পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। 2এরটা চিত্রসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি আলোচনা করো। 3এরটা চিত্র সহযোগে উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণী বিভাগ করো। 4এরটা মানব জীবনের উপর মালভূমি ও সমভূমির প্রভাব আলোচনা করো। এর পরবর্তী আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় হচ্ছে নদী। তো প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। সংজ্ঞা দাও, কী বা কাকে বলে বা বলতে কী বোঝো। এরপরে দেখো নদী উপত্যকা, নদী অববাহিকা, আদর্শ নদী, জলবিভাজিকা, আন্তর্জাতিক নদী, অন্তর্বাহিনী নদী, নিত্যবহ নদী, ধারণ অববাহিকা, দোয়াব, জলপ্রপাতের পশ্চাৎপসারণ, ষষ্ঠঘাতের সূত্র, প্লাঞ্জ পুল, ক্যাটারাক্ট, ক্যাসকেড, জলচক্র। এই যে এগুলো আছে সংজ্ঞা দাও বা কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়, এই ধরনের করবে। 2এরটা টিকা লেখো। জলপ্রপাত, শাখা নদী, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, মিয়েন্ডার, বদ্বীপ সমভূমি, উপনদী। এরপরে 3 নম্বরে পার্থক্য লিখবে। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। নদী অববাহিকা ও ধারণ অববাহিকার মধ্যে পার্থক্য। প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য। নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য। 5এরটা করবে জলপ্রপাত ও প্লাবনভূমির মধ্যে পার্থক্য। 6এরটা করবে পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য। তারপর দেখো উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। তারপরেরটা হচ্ছে অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর মধ্যে পার্থক্য। তারপর নদীর উচ্চ প্রবাহ ও নিম্ন প্রবাহের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো কিন্তু অতি অবশ্যই করে যাবে। তার পরবর্তী পার্টের কোশ্চেন থাকবে যে 3 অনিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না, কারণ ব্যাখ্যা করো। 4এরটা সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। 5এরটা নদীর নিম্ন গতিতে প্রায় বন্যা হয়, কারণ ব্যাখ্যা করো। 6এরটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর বদ্বীপ প্রবাহে দেখা যায় কেন। 7এরটা বদ্বীপ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। 8এরটা
নদীর উপর মানুষের কার্যাবলীর বিরূপ প্রভাব ও তার ফলাফল আলোচনা করো। 9 কীভাবে আই আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকায় পরিণত হয়। 10 নদীর ক্ষয়কাজের পদ্ধতিগুলি আলোচনা করো। এরপরে প্রতিটি প্রশ্নের মান 5। দেখো এই অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, নিম্ন গতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। 2 বদ্বীপ গঠন বা সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো। 3 জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো। 4 মধ্যগতি বা সমভূমি প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও। 5 উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর কাজগুলির বর্ণনা দাও। এর পরবর্তী 6 অধ্যায়ে আমরা যাব। এই 6 অধ্যায়ে শিলা ও মাটি। এই অধ্যায় থেকে দেখো প্রতিটি প্রশ্নের মান 2 ও 3। সংজ্ঞা লেখো কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়। এখানে দেখো পাললিক শিলা, রেগোলিথ, হিউমাস, মাটি কি, সংশক্তি বল, স্তরীভূত শিলা, জীবন্ত জীবাশ্ম, খনিজ পদার্থ, সচ্ছিদ্রতা, উর্বর মাটি। 2 জীবাশ্ম, হিউমাস। টিকা লেখো জীবাশ্ম, হিউমাস, রেগোলিথ, নিস, মার্বেল, কাদা পাথর, ব্যাসাল্ট, গ্রানাইট, চুনাপাথর। 3 দেখো পার্থক্য লেখো, আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলার পার্থক্য। 2 শিলা ও মৃত্তিকার মধ্যে পার্থক্য। 3 বেলে মাটি, দোআঁশ মাটি ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য। 4 দাগের প্রশ্ন করবে, জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক, বক্তব্যটি যথার্থতা বিচার করো। 5 কাদামাটি বা এঁটেল মাটি জলধারণ ক্ষমতা বেশি হয় কেন। 6 পলি মাটিতে ভালো ফসল ফলে, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তার পরবর্তী কোশ্চেন দেখো 7 পাললিক শিলাকে জৈব শিলা বলে কেন, কারণ ব্যাখ্যা করো। 8 আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব লেখো। 9 পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় এর বৈশিষ্ট্য আলোচনা করো। 10 রূপান্তরিত শিলার সৃষ্টির কারণ এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো। 11 চিত্রসহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এর পরবর্তী এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো করবে, শিলা প্রধানত কয় প্রকার ও কী কী, যে কোনো একটি সম্বন্ধে আলোচনা করো। 2 মাটি বা মৃত্তিকা কাকে বলে, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 3 মৃত্তিকা গঠনকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 4 উপাদানের তারতম্য অনুসারে মৃত্তিকা শ্রেণীবিভাগ করো। 5 বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠনে শিলার প্রভাব আলোচনা করো। এর পরবর্তী আমরা 10 অধ্যায়ে চলে যাব, আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশ থেকে যে 2 এবং 3 নম্বরের প্রশ্ন প্রথম দেখে নাও। প্রথম হচ্ছে তোমাদের অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ। এর ভিতর থেকে যে 2 বা 3 নম্বরগুলো পড়বে, সংজ্ঞা লেখো জেরোফাইট কি, সিরোক্কো কি, ফোরোক্লগ্রেইন কি, কারু কি, সেন্টিনেল অফ দ্য সাভানা কি। তারপর হচ্ছে প্যারাডাইস ফর হান্টার্স কি, প্রণালী ও যোজক কি। 2 দেখো নাইজারকে তেলের নদী বলা হয় কেন, আফ্রিকাকে মালভূমির মহাদেশ বলা হয় কেন। 4 নম্বরটা সাভানা তৃণভূমি ও ভেল্ট তৃণভূমির মধ্যে পার্থক্য লেখো। 5 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন আর্দ্র ও গ্রীষ্মকালীন শুষ্ক প্রকৃতির কারণ ব্যাখ্যা করো। 6 পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন। 7 আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। 8 আফ্রিকার উত্তরাংশ ও দক্ষিণাংশের মরু জলবায়ুর পার্থক্য লেখো। 9 আফ্রিকা মহাদেশের সীমানার পরিচয় দাও। 10 আফ্রিকার নদ নদীর বৈশিষ্ট্য লেখো। 11 আফ্রিকা মহাদেশে ক্রমশ খরা ও দুর্ভিক্ষের প্রবণতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। এরপরে এই অধ্যায় থেকে যে প্রতিটি প্রশ্নের মান 5 করবে সেটা একবার দেখে নাও। আফ্রিকা মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 আফ্রিকার নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি আলোচনা করো। 4 আফ্রিকা মহাদেশের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কী কী। এরপরে আফ্রিকা মহাদেশের এই সেকেন্ড পার্ট 10.2 এর নীল নদীর অববাহিকা বলে যে টপিকটা আছে, তার 2, 3 এবং 5 নম্বরগুলো দেখে নাও। প্রথম বলা হচ্ছে ষাট অঞ্চল কাকে বলে। 2 হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। 3 টিকা লেখো। ইজিপশিয়ান কটন, কায়রো শহর, উচ্চ আসোয়ান বাঁধ। তার পরবর্তী দেখো 4 বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী। 5 হচ্ছে মিশরের কৃষিতে জলসেচের প্রয়োজন কেন। 6 নীলনদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে, কারণ ব্যাখ্যা করো। 7 নীলনদে বন্যার কারণ ও তার নিয়ন্ত্রণ সম্বন্ধে যা জানো লেখো। 8 নম্বর নীলনদে সারা বছর জলপ্রবাহ কোথা থেকে আসে। তারপরে এই অধ্যায় থেকে প্রতিটি প্রশ্নের মান 5। মিশরকে নীলনদের দান বলা হয় কেন। নীলনদের গতিপথ বর্ণনা করো। নীলনদ অববাহিকার ভূপ্রকৃতি বর্ণনা করো। নীলনদে বন্যার কারণ ও এই সমস্যার সমাধান সম্বন্ধে আলোচনা করো। এরপর দেখো 10.3 বা 10.3 কী আছে, আফ্রিকা সাহারা মরু অঞ্চল। এখান থেকে যে প্রশ্নগুলো করবে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। সংজ্ঞা দাও। খামসিন, বারখান, মরুভূমির জাহাজ, সাহেল তৃণভূমি, সাইমুম।
তারপর দেখো 2-এরটা সাহারা মরুভূমিতে জনবসতি প্রায় দেখা যায় না, কারণ ব্যাখ্যা করো। 3-এরটা সাহারা অঞ্চল অনুন্নত, কারণ ব্যাখ্যা করো। 4-এরটা সাহারা মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো। 5-এরটা সাহারা মরুভূমির মরুদ্যান সম্পর্কে যা জানো লেখো। 6-এরটা সাহারা মরু অঞ্চলের সীমানা, অবস্থান ও ক্ষেত্রমান সম্পর্কে আলোচনা করো। এরপরে এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 5 যেগুলো করবে। সাহারা মরুভূমি অঞ্চলের জলবায়ুর পরিচয় দাও। সাহারা মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বর্ণনা দাও। 3-এরটা পৃথিবী উষ্ণ হওয়ার জন্য সাহারার কী পরিবর্তন হচ্ছে। 4-এরটা বর্তমান সময়ে সাহারা মরুভূমিতে কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা নিজের ভাষায় লেখো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোলের সাজেশান। তো যারা বাংলা ইতিহাস এবং ভূগোল সাজেশানের পিডিএফটা শুধুমাত্র কোশ্চেন পিডিএফটা নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো। তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।